সুধী দর্শক, নন্দন টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সফল যারা কেমন তারা এই অনুষ্ঠানের আজকের এই পর্বে আজ আপনাদের সঙ্গে আমরা এমন একজন ব্যক্তিত্বকে পরিচয় করিয়ে দিব, যিনি ৮০ দশকের একজন কৃতি ক্রিকেটার, একজন সফল ক্রীড়া কর্মকর্তা এবং একজন বোর্ড কর্মকর্তা। সর্বোপরি যিনি একই সঙ্গে ফুটবল, ক্রিকেট এবং হকি এই তিন খেলায় সমান যোগ্যতা দেখিয়েছেন। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মুখ GS হাসান তামিম। তামিম ভাইয়ের সঙ্গে আজ আমরা অন্তরঙ্গ কথা বলবো, নানা প্রশ্ন করব, আর সেই আলাপ আর প্রশ্নোত্তরের পরতে পরতে তুলে আনার চেষ্টা করব ওনার অতীত, বর্তমান এবং দেখার চেষ্টা করব ভবিষ্যৎকে। তামিম ভাই কেমন আছেন? ভালো আছি। আজ আমরা আপনার জীবনের এই সফল জীবনের একটা সংক্ষিপ্ত শব্দরূপ দেওয়ার চেষ্টা করব এবং আমাদের আলাপচারিতা আপনার জীবনের টাইমলাইন ধরে এগিয়ে যাবে, যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে আপনার গোটা বর্ণাঢ্য জীবন। কারণ আপনাদের মতো সফল ব্যক্তিত্বদের জীবনের সার্বিক দিক জানার কৌতূহল আমাদের মতো সাধারণ মানুষের মধ্যে অতঙ্ক। চলুন তাহলে আজকে আপনার সঙ্গে আমার আলাপচারিতা শুরু হোক। প্রথমেই আমি নন্দন টিভিকে ধন্যবাদ দিচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং নন্দন টিভির সকল কর্মকর্তাকে আমি ধন্যবাদ দিচ্ছি তাদেরকে আমার কৃতজ্ঞতা যে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি প্রথমেই বলেছি যে আপনার জীবনের টাইমলাইন ধরে আমরা এগোবো। তো প্রথমেই জানতে চাইবো আপনার জন্ম, আপনার জন্মস্থান, আপনার বাবা মা, পরিবার এবং আপনার শৈশব সম্পর্কে। ধন্যবাদ আপনাকে। আমি ঢাকায় জন্মেছি, আমার বাবা মা ঢাকায় ছিল। আমরা দু ভাই, আমি সবার ছোট, আমার বোন বড়, বোন আমেরিকা থাকে, আর ভাই ঢাকায় আছে, ব্যবসা করছে। এই নিয়ে আমাদের পরিবার। তারপরে ঢাকায় বড় হয়েছি, স্কুলে ভর্তি হয়েছি, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে। সেখান থেকে আস্তে আস্তে খেলার জগতে ঢুকেছি। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার উস্তাদ, আমার গুরু সালাম ভাইকে, মরহুম সালাম ভাইকে, যিনি আমাকে পথ দেখিয়েছিলেন। তখন হোস্টেলে থাকা অবস্থায় আমার ক্রিকেটও আমি দীক্ষা পেয়েছি, ফুটবলও, কারণ ওই অ্যাক্টিভিটিসগুলো থাকে স্কুলে। তো সেখানে ফুটবল, ক্রিকেট, হকি খেলেছি। সাথে কিন্তু আমাদের প্রতি বছর স্পোর্টস হতো রেসিডেন্সিয়াল মডেল স্কুলে, এবং আমি 100 মিটার স্প্রিন্ট, 200 এবং রিলে রেস, কখনো সেকেন্ড হইনি। আমি ইন্টার স্কুলেও ফার্স্ট হয়েছি 100 মিটার, 200 এবং রিলে রেস। তো এইভাবেই আস্তে আস্তে আমি খেলার জগতে ঢুকেছি। আমরা সাধারণত জানি বাংলা ভাষায় যাদের দু হাত সমানভাবে চলে তাদেরকে বলে সব্যসাচী, কিন্তু আপনার দু হাত এবং দু পা সবই সমান তালে এগিয়ে গেছে। এটা কেমন করে সম্ভব? কারণ আপনি হাত দিয়ে খেলেছেন ক্রিকেট এবং হকি, পা দিয়ে খেলেছেন ফুটবল, এখন আমরা জানলাম যে আপনি একজন ভালো দৌড়বিদ ছিলেন, এবং যেহেতু রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়তেন, আপনি ছাত্র হিসেবে নিশ্চয়ই অনেক ভালো ছিলেন। আমি মানে মোটামুটি ছিলাম আর কি, আমি বলবো না যে আমি খুবই ভালো ছিলাম, বাট অ্যাভারেজ স্টুডেন্ট। যেহেতু আমি স্পোর্টসটাকে খুব বেশি লাভ করতাম এবং ফোকাসটা আমি ওখানেই দিয়েছিলাম। সো সেখান থেকেই আই ওয়াজ প্রাউড যে তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হতো। আমি কখনোই আমার বাবা মাকে মানে খালি হাতে আসতে দিইনি। 6টা 7টা প্রাইজ আমার থাকতো, সবগুলোই ফার্স্ট প্রাইজগুলো। হাই জাম্প, লং জাম্প, 100 মিটার দৌড়, 200 মিটার দৌড়, 400 মিটার দৌড় এবং রিলে রেস। আমি কিন্তু সেই কাপগুলো আমার ওখানে ছিল, বাট আনফর্চুনেটলি স্বাধীনতার সময়, যুদ্ধের সময় আমাদের বাসাটা লুট হয়ে যায়। লুট হয়ে যাওয়াতে আমাদের সেই স্মৃতিগুলো হারিয়ে যায়, সবকিছুই লুট করে নিয়ে যায়। সেই স্মৃতিগুলো আমাদের কাছে। তবে সবকিছু লুট হয়ে গেলে আপনার কৃতিত্বকে কেউ লুট করতে পারে না। সেই কৃতিত্ব ধরে আপনি কৃতিমান হয়েছেন। আপনার খেলাধুলার পেছনে
চলে আসার পেছনে কি আপনার এই খেলাধুলাকে ভালোবাসা, নাকি আরো অন্যান্য কোনো অনুপ্রেরণা বা কোনো বিশেষ ঘটনা আপনার জীবনে একটা সহায়ক ভূমিকা পালন করেছে? আসলে আমার মা খুব খেলার প্রতি ঝোঁক ছিল, বাইক করতো, আমার বোন খুব বাইক করতো, আমার ভাই খুব বাইক করতো। সো তারা কিন্তু সবসময় আমাকে ইন্সপায়ার করতো যে সো তাদের উৎসাহে এবং আমি যখনই খেলতে যেতাম তারা কিন্তু সবসময় দলবেঁধেই খেলা দেখতে যেত। তখন কিন্তু দর্শক কম ছিল। ধীরে ধীরে দর্শক বাড়া শুরু করলো যখন আবাহনী মোহামেডানের খেলাগুলো হতো। তখন কিন্তু আস্তে আস্তে 20,000 25,000 দর্শক হয়েছে একটা স্টেডিয়াম। তো তখন কিন্তু আমার মা, ভাই, বোন, বাবা সবাই যেতেন খেলা দেখতে। ইভেন আমার কিন্তু ট্রেডিশন ছিল, মানে আমার ফুফাতো বোনরাও যেতেন খেলা দেখতে। So আমাদের পুরো পরিবারটাই কিন্তু খেলার প্রতি একটা বিশেষ আগ্রহ এবং ঝোঁক ছিল, যার জন্য আমি এগোতে পেরেছি। তখনকার সময়ের কথা বলছি। তখন একটা ভেরি ডিফিকাল্ট টাইম, যে খেলাধুলা সবাই চেত যে পড়াশোনা ভালো করে করতে হবে, সরকারি চাকরি করতে হবে। কিন্তু যেহেতু আমি খেলাধুলার দিকে একটু ঝোঁক বেশি ছিল, সেই জন্য আমার মা কিন্তু ইন্সপায়ার করেছে, আমার বোন ইন্সপায়ার করেছে যে ওকে ওকে এখানে ছাড় দেওয়া যেতে পারে খেলতে। তো সেইভাবেই কিন্তু আমি আপনার কাছে আমি আরেকটু জানতে চাইবো, আপনি যদিও শুরুতে কিছুটা বলেছেন, শেখ কামাল যিনি আবাহনী ক্লাবের প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষক, ওনার খেলাধুলার ছাড়াও ব্যক্তি শেখ কামালকে হয়তো আপনারা কাছ থেকে দেখেছেন, জেনেছেন। তার সম্পর্কে যদি ব্যক্তি শেখ কামালকে যদি একটু তুলে ধরেন। ব্যক্তি কামাল ভাই ছিলেন একজন অমায়িক মানুষ, সাংঘাতিক মাটির মানুষ যাকে বলে, সাংঘাতিক সাংস্কৃতিক মনা মানুষ ছিলেন। প্রচন্ড ভালো গান গাইতে পারতেন, সেতার বাজাতে পারতেন। মানে মনে হয় আল্লাহ তাআলা ওনার ভিতরে কিছু ট্যালেন্ট দিয়ে দিয়েছেন, যেটাতে মানে মানুষ খুব সহজে অ্যাট্রাক্টেড হতেন, যে মানুষের সাথে মেশা তার একটা বিরাট ছিল। আর জামাল ভাই রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়েছেন, উনিও কিন্তু স্পোর্টস সাংঘাতিকভাবে লাইক করতেন। তো কামাল ভাইয়ের এই গুণগুলো ছিল যে তার মধ্যে যে সাংস্কৃতিক মনের ভাবটা ছিল এবং গানের যে ভক্ত ছিলেন তিনি কিন্তু নাটকও করতেন, খুব ভালো নাটক করতেন। কিন্তু সত্যিকার অর্থে আমরা হারিয়ে ফেলেছিলাম। সে যে চিন্তা করেছে আবাহনীকে নিয়ে, যে কোথায় নিয়ে যাবে, ইন্টারন্যাশনাল পর্যায়ে কোথায় নিয়ে যাবে, সবকিছু কিন্তু চিন্তা করছে, কিন্তু স্টেপ বাই স্টেপ সে যাচ্ছিল ঠিকই, কিন্তু মাঝপথে থেমে যাচ্ছে। আপনার কথা থেকে একটা জিনিস আমি যতদূর বুঝতে পেরেছি, শেখ কামাল রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে নিয়ে অনেক কল্পকথা, কল্পকাহিনী তাকে নিয়ে গুজব ছড়ানো হয়েছে, কিন্তু তার যেই আপনি যে গুণগুলোর কথা বললেন, এগুলো দেশের মানুষের সামনে আসলে উপস্থাপিত হয়নি কখনোই। হয়তো কালের আবর্তে হারিয়ে যাচ্ছিল। আপনাদের মতো মানুষদের মুখ দিয়ে আবার হয়তো দেশবাসী কিছুটা জানতে পারবে। যাই হোক, আবার আপনার খেলার সময় আসি। আপনি ক্লাব পর্যায়ে খেলেছেন এবং আবাহনীতে খেলেছেন ৭৭ থেকে বোধহয় ৯০ পর্যন্ত একটা। তার পরবর্তীতে আবার ৭৭ সালেই আপনি বোধহয় জাতীয় দলে প্রথম অন্তর্ভুক্ত হন এবং সেখানেও খেলেছেন ৮৪ সাল পর্যন্ত। এই যে ক্লাব পর্যায়ের খেলোয়াড় এবং জাতীয় দলের খেলোয়াড় হিসেবে এই দুই জগতের আমি বলবো আপনার অভিজ্ঞতা, আপনার উপলব্ধি এবং আপনি কি কি পার্থক্য অনুভব করেছেন দুই ভূমিকায়। আসলে সেই সময় তো ক্রিকেট বোর্ডটা এত সলভেন্ট ছিল, বাট তখন থেকে আমরা চেষ্টা করছিলাম যে ক্রিকেটটাকে কিভাবে দাঁড় করানো যায় বাংলাদেশে। বিকজ ক্রিকেট ধারাবাহিকতাভাবেই কিন্তু প্রথম স্বাধীনতার পর থেকে এই আমাদের বাংলাদেশের আগে থেকেই কিন্তু ক্রিকেটটা হয়ে আসছিল, পূর্ব পাকিস্তানে হয়েছিল, তারপর বাংলাদেশে আসার পর এটা শুরু হলো। এবং
আমি বলি আবার কিন্তু সেই শহীদ কামাল ভাইয়ের কথা আসছে, শেখ কামালের, যে উনি কিন্তু এই ক্রিকেটটা যাতে বাংলাদেশে খেলাটা চলে এবং এটা স্ট্যাবলিশ হয়, সেটা কিন্তু সে প্রথম থেকেই সেটা সে করে গেছে। আপনি আবহানী ক্লাবে যান, আপনি দেখবেন একটা ফ্রেমে সে প্যাটম্যানে ফিরে আসছে, তার একটা ছবি আছে। তো সে কিন্তু ক্রিকেটও খেলেছে এবং ক্রিকেট প্রচন্ড ভালোবাসত, এবং তখন থেকে এই ক্রিকেট নিয়ে হয়েছিল যে অনেক সময় বলেছিল যে ক্রিকেটে লম্বা খেলা, অনেক খরচ হয়, আর এই ক্রিকেট খেলে কি হবে, বিকজ তখন ফুটবলের জন্য। কিন্তু আমরা তখন থেকে এখানে ক্লাবদের অবদান অনেক আছে। এই ক্লাবদের চেষ্টায় তখন ক্রিকেটটা টিকে ছিল। তারপরে ধরেন বোর্ড চিন্তা করলো যে তখন তো আর টেস্ট ম্যাচে আমরা হইনি, মানে মেম্বার হইনি, তখন হতো 3-ডে ম্যাচ। তো আমরা প্রথমেই আমন্ত্রণ জানালাম এমসিসিকে, তোমরা আসো, 3-ডে ম্যাচ, এবং তারা আসলেন। এই প্রথম 3-ডে ম্যাচ চালু হলো। তারপরে শ্রীলঙ্কা আসলো, তারপরে ডেকান ব্লুজ, হায়দ্রাবাদের একটা দল আছে, তারা আসলো, তারা এসে 3 দিনে ম্যাচ খেললো। তারপরে পাকিস্তান আসলো। তো তখন থেকে শুরু হলো আসা আর কি। তখন থেকে কিন্তু আস্তে আস্তে শক্ত হতে লাগলো যে ক্রিকেটটা এই দেশে স্ট্যাবলিশ হচ্ছে, থাকবে। এবং তখন থেকে কিন্তু দর্শকদের আনাগোনাও বেড়ে গেল ঢাকা স্টেডিয়ামে, এখন যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে আনাগোনাও বেড়ে গেল। তখন থেকে কিন্তু লোকাল ক্রিকেট আপনি বলেন আর জাতীয় পর্যায়ে বলেন, জাতীয় পর্যায়ে প্রচুর দর্শক এসছে, এবং লোকাল ক্রিকেটে প্রথম কিন্তু আহ্বানী এই ফরেন প্লেয়ার আনার ট্রেনটা শুরু করল। তখন শ্রীলঙ্কার থেকে আমরা প্রথম দিলীপ মেন্ডিস হলো পরে, আগে টিএল ফার্নান্ডো, লম্বা করে একটা ছেলে, কালো করে এসে বোলিং করলো, ভেরি কুইক। এই সবাই তখন নড়ে চড়ে আছে, ঠিক আছে আমরা আনতে পারি। এই তখন বড় বড় ক্লাবগুলো দুটো একটা করে আনতে লাগলো। তখন জাতীয় পর্যায়ে বলুন আর লোকাল ক্রিকেট বলুন, আমরা কিন্তু দুইটাই কিন্তু দুজনকে হেল্প করছিলাম যে যাতে ক্রিকেটটা সাস্টেন করি। এবং আপনি জানেন আমার যারা ক্লোজ রিলেটিভ, মানে আমার ফুফাতো ভাইরা কিন্তু সব ক্রিকেট খেলতো। আপনার এমনি মনে আছে যে কালীচরণ বাবু, ফখরুল হাসান ওনার নাম আসল, কিন্তু তাকে লেফট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল, এবং তার সে স্টাইলটা কালীচরণের মতন ছিল বলে তাকে কালীচরণ বাবু বলে, ওয়েস্ট ইন্ডিয়ান প্লেয়ার ক্যালভিন কালীচরণ, এই জন্য ওনার নাম দিয়েছেন কালীচরণ বাবু। তারপরে এর আগে সিও ছিলেন আমাদের মঞ্জু, আমার ফুফাতো ভাই। নাসু এখন ক্রিকেটের অফিসিয়াল হিসেবে জড়িত বোর্ডে, ও আমার ফুফাতো ভাই। গাজী আশরাফ হোসেন লিপু, ও আমার খালাতো ভাই। আমাদের কিন্তু একটা বিগ পরিবার, এই ক্রিকেটের পিছনে কিন্তু বিরাট অবদান